আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা। কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরো ছোটখাটো অঞ্চল রয়েছে, আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে কেএনএফ আর ইউপিডিএফ, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে। মানে সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত কেপিএফ বলে একটি ফ্রন্ট রয়েছে। কেপিএফ, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। এই তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে। তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন। চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না। যতটুকু খবর আমি দূর থেকে পাই, আমি তো আপনাদের বলি। আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো
আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। আর তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোনো একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে তো, যে ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পটলা পটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তত সুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গায় হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথার ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে। মায়ানমার সরকারের ওপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে। কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললেই তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। মেন স্টেশনের শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে। সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাটা বলে, সে বিশেষার কথাটা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলা, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু স্বীকার করছেন না যে তার দেশ একটা অংশ হারাতে চলেছে। এখন দেখুন, আপনারাই এখন ভাবুন যে চাপাবাজ সরকার আপনাদের কি অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে। স্বৈরাচার তো দূর হয়েছে, কিন্তু নতুন করে স্বৈরাচার এসে বসে গিয়ে আপনাদের জীবন সর্বনাশ করে দিয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট, তারপরেতে আপনার কোম্পানি বন্ধ, বড় কঠিন দিন আসছে আপনাদের, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একেবারে পরিষ্কার করে দিয়েছেন ঘটনাটা, এটা আর ঢাকঢাক গুড়গুড়ের জায়গায় নেই। সরকার আওয়ামী লীগকে চিরতরে ব্যান করতে যাচ্ছে, নিষিদ্ধ করতে যাচ্ছে।
আমরা দেখলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির যে জুলাই পন্থীরা আছেন তাদের একটা অনুষ্ঠানে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকেই অনেকটা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মনে করে থাকেন, তিনি খুব পরিষ্কার করে বলেছেন। এবং কি বলেছেন কথাটা একটু শুনে আসা যাক প্রথমে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্ট আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। তাহলে এটা পরিষ্কার যে আওয়ামী লীগকে এখন আর রাজনীতি করতে দেওয়া হবে না। মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল, মানে দল বৈধ কিন্তু কার্যক্রম করতে পারবে না। মানে আমরা দেখেছি যখন 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের শত শত সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলেন। অ্যাকাউন্ট আপনার, টাকার মালিক আপনি, কিন্তু এটাকে অনেক উদ্ভট এবং অবাস্তব ভাবে বলা হয়েছিল এবং আপনার টাকা আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন না। দীর্ঘদিন ফ্রিজ ছিল, অনেকেরই খুলেছে, আমি জানি না সকলের খুলেছে কিনা না। আমার নিজের এত টাকা পয়সা নাই, সুতরাং আমার এইসব টেনশন নাই। বাট যে কথায় যাচ্ছিলাম, আওয়ামী লীগ এতদিন ছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু দল বৈধ, একটা উদ্ভট অবস্থা। কিন্তু এখন যে জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখানের মধ্যে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করা হবে। এই অপশনটা ছিল, এই অপশনটা আইনটা সংশোধন করা হয়েছিল যাতে করে যুদ্ধাপরাধী সংগঠন হিসাবে জামাতেকে এবং অন্যান্য যুদ্ধাপরাধী যে রাজনৈতিক দল এবং সংগঠনগুলো ছিল তাদেরকে বিচার করা যায়। ইতিহাসের ট্র্যাজেডি হচ্ছে আওয়ামী লীগ এই আইনটা কখনো ব্যবহার করে নাই। যদিও সিভিল সোসাইটির পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে একটা জোর দাবি ছিল, কিন্তু এজ ইউজুয়াল আওয়ামী লীগের সমন্বয়ের, ভালোবাসার, পীড়িতির রাজনীতির কারণে জামাতে ইসলামকে তারা ব্যান করে নাই। বরং তারা একেবারে আগস্ট মাসে এসে জুলাইয়ের চূড়ান্ত মুহূর্তে জামাতে ইসলামকে ব্যান করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিল। সে কথায় না যাই আমরা মূল কথায় চলে আসি। মূল প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে কি আদৌ ব্যান করা সম্ভব? বলি আওয়ামী লীগ এর আগেও কিন্তু ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ এর আগেও কিন্তু শাস্তির মুখে পড়েছে। যেমন ধরেন 1958 সালে আইয়ুব খানের মার্শাল লর সময় রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়, তার মধ্য দিয়ে আওয়ামী লীগ পড়ে যায়। বাট সেটা একটা বাল্ক কাহিনী ছিল। কিন্তু আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগ হিসেবে এর আগে নিষিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় 1971 সালে ইয়াহিয়া খানের সামরিক শাসক তখন আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করে দিয়েছিল। ইয়াহিয়া খানের পরে এখনকার সরকার আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা উদ্যোগ নিচ্ছেন এবং এটা আইসিটি আইনের মাধ্যমে তারা করে ফেলবেন। এই বিষয়ে সালাউদ্দিন সাহেবের বক্তৃতার পরে আমি মোটামুটি নিশ্চিত। এর আগে কিছু কিছু আশাবাদী লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা দুটো বক্তব্য থেকে ভেবেছিলেন যে হয়তো বিএনপি আওয়ামী লীগকে কোনো একটা স্পেস দিতে পারে। কিন্তু বেচারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজেরই স্পেস কতটুকু বর্তমানের সরকারের মধ্যে আছে সেটা নিয়ে আলাপ আছে, ভিন্ন প্রসঙ্গ, আমরা না বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, সজ্জন রাজনীতিবিদ। বাট বর্তমান রাজনীতিতে তিনি কতটুকু ছিলেন বা না ছিলেন, জুলাইয়ের আন্দোলনের এই মঞ্চ তাকে দেখলাম না, জানি না, হয়তো সুস্থ আছেন, বাইরে আছেন। বাট বিএনপি আসলে চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এবং সালাউদ্দিন সাহেব যখন খুব বোল্ডলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, সেটা নিষিদ্ধ হবে। এটা কি বাস্তবসম্মত হচ্ছে কিনা না, সেটা হচ্ছে আজকের আলোচনা। কারণ আমরা এর আগে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি অনেক জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে এইভাবে নিষিদ্ধ করা হয়েছে। খুব বড় উদাহরণ যদি আমরা বলি, আমরা আর্জেন্টিনার দিকে তাকাতে পারি। 1955 সালে সেখানে ফেরেনি বলে একটা পার্টি ছিল, ওয়ান ফেরোনি বলা যেত বোধহয় ওনার নাম, আমি একটু যদি দেখে নেই বা না দেখলেও বলতে পারি, যেটা হচ্ছে ওয়ান প্যারনকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল 1955 সালে। আর্জেন্টিনাতে সামরিক শাসন জারি করা হয়েছিল এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই দল বিভিন্ন ছদ্মাবরণে সেখানে ছিল, শ্রমিক সংগঠন হিসাবে ছিল, যুব সংগঠন হিসাবে ছিল, যেটাকে আমরা এখানে ছাত্ররা সংগঠন বলতে পারি। এই ধরনের প্রেক্ষাপটের মাধ্যমে দলটা টিকে ছিল এবং পরবর্তীতে তারা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 17 বছর লেগেছে,
আপনি যদি বিএনপির কথাই ধরেন, বাংলাদেশে বলেন, তারা তো নিষিদ্ধ ছিল না, বাট 17 বছর তারা কি করতে পেরেছে? ঘটনাচক্রে জুলাইয়ের আন্দোলনের ফলভোগী তারা, কিন্তু যদি জুলাইয়ের যে কোটা আন্দোলনের মাধ্যমে ভিন্নভাবে যদি আন্দোলন না হতো, বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন হতো, বিশ্বাস করেন আমি জানি, আপনি জানেন এবং বিএনপি নেতারাও জানেন, মানে আজকে জুলাইয়ের ওই অনুষ্ঠানের মধ্যে তারাও বলেছেন আমরা লুকিয়েছিলাম, আমরা লোক পাঠিয়েছি, পরিচিত মুখ যায় নাই। ছাত্রদল নেতারা পর্যন্ত বলেছেন যে ছাত্রদলের নেতারা যারা সম্মুখ সারি, যাদের মুখ খুব পরিচিত, তারা চেষ্টা করেছেন যাতে ক্যামেরার সামনে না পড়েন। মানে তারা নিজেরাই জানতেন যে জনগণের মধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা, বিশ্বস্ততার জায়গাটা খুব একটা ছিল না। কিন্তু বিএনপি এক ধরনের ব্যান থাকার পরেও কিন্তু এখানে এসেছে। সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে, একই অবস্থা কিন্তু বিএনপির দাফন হয়ে গিয়েছিল লন্ডনে, বা যদি বলেন শিলংয়ের কথা না বলি, কিন্তু লন্ডনে দীর্ঘদিন তারেক রহমান ছিলেন। কোনো একটা বড় পলিটিক্যাল ইম্প্যাক্ট তিনি বাংলাদেশে তার নেতাকর্মীর বাইরে তৈরি করতে পারেন নাই। এই বাস্তবতাটা আমি জানি বিএনপির বন্ধুরা এখন ফেসবুকে এই কমেন্টের বক্স আমাকে গালি দেবেন, বাট ভাই সকলে মিলেই আমরা যদি খুব নিরপেক্ষভাবে বিচার করি তাহলে এটা বাস্তব। আসুন আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের কি হবে? আমাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে, একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্টের মাধ্যমে রাজনীতি এগিয়ে যায়, একটা পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে। বাংলাদেশে এখন পক্ষ হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। আপনি যেভাবেই দেখেন বিএনপি এবং জামাত ইসলাম একই রাজনীতি সাবস্ক্রাইব করে। ঠিক যে কারণে ধরেন জাতীয় পার্টি টিকতে পারলো না, কারণ জাতীয় পার্টি বিএনপি একই জিনিস, দুটোই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে জন্ম হয়েছে, এবং যেটা বড় সেটা ছোটটাকে দুর্বল করবে, মেরে ফেলবে। সুতরাং সেখানে জাতীয় পার্টি টিকতে পারে না। কিন্তু বিএনপি এবং জামাত দুটো মিলে একটা শক্তি হিসেবে আছে এবং তাদের ভোট কনভার্টেবল। সুতরাং যদি জামাতকে তখন নিষিদ্ধ করে দেওয়া হতো, জামাতের 6% ভোট ছিল, 6 to 7% ভোট সেটা বিএনপিতে চলে আসতো, কারণ এইটা একটা সেগমেন্টের ভোট। একইভাবে আওয়ামী লীগের যে ভোটটা আছে, যেটা হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধের ভোট, তাদের যে থিওরিটিক্যাল জায়গাগুলো আছে, যে তাত্ত্বিক জায়গাগুলো আছে, সেটার একটা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, দ্বিতীয়টি হচ্ছে ধরেন তারা ধর্মনিরপেক্ষতা আছে, বাঙালিয়ানার মধ্যে আছে, নারী স্বাধীনতা আছে, নারী বিশ্বাসের মধ্যে আছে। এবং এই জায়গাগুলো যদি না একটা বিকল্প রাজনীতি তৈরি হয়, এরা যাবে কোথায়? মনে রাখতে হবে আওয়ামী লীগের সমর্থন একেবারে কম করে ধরলে 25%, বেশি ধরলে 40%, 40%। 25 থেকে 40% মধ্যে এদের সমর্থন আছে। এটা বংশ পরম্পরা, এদের একটা লিগেসি আছে। মানে একটা কথাই আছে যে আওয়ামী লীগ হওয়া যায় না, আওয়ামী লীগ হয়ে জন্মাতে হয়। মানে আওয়ামী লীগের বিরোধী পক্ষ এদেরকে বলেন একটা কাল্ট, কেউ কেউ বলেন ধর্ম। আমি যদি সৈয়দ আশরাফের সেই কথাটা স্মরণ করি, সৈয়দ আশরাফ বলেছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যারা আওয়ামী লীগের সমর্থক তাদের মধ্যে এটা কিন্তু একটা অনুভূতি। আপনি দেখবেন যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি এখন রাজনীতিতে আছেন, তারা বারবার বলেন আওয়ামী লীগের একটা মিনিমাম তৃণমূলের সদস্য পর্যন্ত জুলাই আগস্ট নিয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই, অনুতাপ করে নাই। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের থট প্রসেস তাদের একেবারে টপ টু বটম একই ধরনের, এবং এই ধরনের একটা দল সংগঠন যারা আইয়ুব খানের সময় টিকে গেছে, ইয়াহিয়া খানের সময় টিকে গেছে, এখন এসে তাদেরকে যদি আপনি বিকল্প রাজনীতিতে এই সমর্থকদের জায়গা না দিতে পারেন, এবং সেটা আসলে বিএনপির পক্ষে সম্ভব না। অনেকেই নাক চেপে বিএনপিকে ভোট দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারা আশা করেছিলেন যে ওকে জামাতের চেয়ে বেটার, সেটা আমিও মানি, এবং তারা আশা করেছিলেন যে বিএনপি একটা লিবারেল দল হিসেবে, একটা প্রোগ্রেসিভ দল হিসেবে তা আবার একটা ইমার্জ করবে। এই ধরনের একটা ভাইব তারা কিন্তু নির্বাচনের আগে দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি জামাতের সাথে খুবই কাছাকাছি একই ধরনের রাজনীতি করে থাকে। আমি আজকে জুলাই অনুষ্ঠানের কথাই যদি বলি, আপনি জুলাইয়ের অনুষ্ঠানে আমি দেখলাম প্রায় 3.5 ঘন্টার একটা অনুষ্ঠানে জামাত তাও মঞ্চের নিচে কিছু নারী টারি রেখেছিল, আমরা দেখেছি কিছুদিন আগে 11 দলের নামে। বিএনপির কিন্তু মঞ্চে কোনো নারী ছিলেন না, এবং বিএনপি একজনকে মাত্র, আমি যতটুকু দেখেছি 3.5 ঘন্টার প্রোগ্রামে, একজন মাত্র শহীদের মাকে বক্তৃতা দিয়েছেন। বাকি পুরোটাই কিন্তু একটা পুরুষতান্ত্রিক অনুষ্ঠান ছিল, এবং যাকে দেওয়া হয়েছে তার আগে কিন্তু উপস্থাপিকা বলছিলেন জুলাই আগস্টে কিন্তু নারীরাও নেমে এসেছিলেন তাদের ভাইদেরকে রক্ষা করতে, সন্তানদেরকে রক্ষা করতে, খাবার দিয়েছেন, পানি দিয়েছেন। অ্যাবসলিউটলি ফলস কথা। জুলাইতে যে পুরুষরা, বিশেষ করে ছাত্ররা, তরুণ সমাজের কথা যদি বলি, যেভাবে আন্দোলনে নেমেছিলেন একই স্পিরিটে, একইভাবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অনেক সোচ্চার ছিলেন। তারা, সেই নারীরাও কিন্তু একইভাবে অংশ নিয়েছেন, এবং তাদের কিন্তু আইকনিক ছবি আছে। কিন্তু বিএনপি বলছে তাহারা আসিয়াছিলেন খাবার দিতে, পানি দিতে, এবং মাত্র একজন শহীদের মাকেই আমরা সব দেখলাম মঞ্চে স্পেস দিয়েছেন। যাই হোক, সেটা বিএনপি রাজনীতি। এখন আওয়ামী লীগের এই 25 থেকে 40% লোক
এদের রাজনীতির কি হবে? এই রাজনীতিটা থাকবে, এই রাজনীতি টিকে থাকবে, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করার যে সুযোগ অন্যান্য রাজনৈতিক দলের ছিল, আমরা দেখেছি তারা সেই রাজনৈতিক সদিচ্ছাটা প্রকাশ করেন নাই। আমি যদি একবারে বিএনপির কথা বলি, বিএনপি খুবই কনফিউজড একটা দল। বিএনপি একই দিকে বলে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের এখানে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা বাস্তব। প্রচুর মুক্তিযোদ্ধা, বিশেষ করে জিয়াউর রহমানের সহকর্মী যারা ছিলেন তখন, তারা বিএনপি করেছেন। আমরা একেবারে শওকত সাহেব থেকে শুরু করে যদি আরো অনেকে, ইভেন কর্নেল অলি পর্যন্ত যদি আমরা আসি, যদিও কর্নেল অলি এখন জামাতে চলে গেছেন, বাট এরা ছিলেন বিএনপির সাথে। কিন্তু বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই অ্যাবসলিউটলি ধারণ করে নাই, কারণ তাদের পিছনে ওই জামাত অংশের যে একটা টানাটানি আছে, এই টানাটানিটা কিন্তু তাদের রয়ে গেছে। ভাই অনেক গরম, ঘামছে, মাফ করে দিন। যাই হোক, সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে আর কোনো বিকল্প শক্তি নাই, এবং এই স্পেসটা আওয়ামী লীগ এককভাবে, আমরা বলি যে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে এটা টেনে এনে যে আমরা বিক্রি করব, আমরা বাকিরা সেটা করি না, করতে চাই না। এবং এই কারণে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করতে চাই না, বা একটা সেকুলার পরিস্থিতি যেখানে সকল নাগরিকের সহাবস্থান, এটাকে আমরা প্রমোট করতে চাই না। আমরা শেষ পর্যন্ত গিয়ে ওই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ে যাই। আমরা বাংলা ভাই থেকে শুরু করে ইংলিশ ভাই হই, আরবি ভাই হই, উর্দু ভাই হই, ফার্সি ভাই হই, কিছু একটা হই। এই জায়গাটা আওয়ামী লীগের রাজনীতিটা রয়ে যাবে। এবং ইতিহাসে কিন্তু এই ঘটনা আছে। আমি একটু আগে যে আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনার বাইরে যদি যান, আপনারা মনে আছে মিশরের ব্রাদারহুডকে কিন্তু নিষিদ্ধ করা ছিল, বছরের পর বছর মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। কিন্তু আরব স্প্রিং এর পরে তারা কিন্তু ক্ষমতায় আসলো। হ্যাঁ, টিকতে পারে না অন্য কারণে। তারা তো আসলে জামাতের মতোই অতি উৎসাহিত হয়ে, অতি লাফালাফি করে, ফ্রিজ দাও, পর্দা দাও, এই দাও, সেই দাও, নিজের মেয়ের নামে বরাদ্দ নিজে নিজে দিয়ে দাও, মানে এই কাহিনীগুলো তো ওরা করে, মানে এরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করার ক্ষমতা এই রাশমিকা মান্দাকারের সমর্থকদের নাই। এই জায়গায় গিয়ে তাহলে জামাত টাইপের দল হিসাবে মুরসি টিকতে পারে না, বাট তারা ক্ষমতায় এসেছিল। আপনি যদি টার্কির দেখেন, টার্কিতে কিন্তু এখন ইসলামী ভাবাপন্ন রাজনৈতিক দলগুলোই ডমিনেট করছে, শুধু ক্ষমতার ব্যাপারটা না, পুরোটাই তারা ডমিনেট করছে। এই টার্কিতে কিন্তু দীর্ঘদিন ধরে এদেরকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার কথা ছিল। অনেকে বলেন, আমি শুনেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তো মুসলিম লীগ অ্যাবসলিউট হয়ে গিয়েছিল, জুলাই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ হয়ে যাবে। এরা আসলে ইতিহাসটা জানেন না। 70-এর নির্বাচনে কিন্তু মুসলিম লীগ কোনো ফ্যাক্টরি ছিল না, এবং বিশেষ করে আইয়ুব খানের শাসন শুরু হওয়ার পরে, যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতার পরে, ওই সময় থেকে মুসলিম লীগ কিন্তু স্বাধীন পাকিস্তানে খুব একটা জোরদার অবস্থান ছিল না। 70-এর সময় তাদের অনেকগুলো ফ্র্যাকশন ছিল, কনভেনশন মুসলিম লীগ, অমুক মুসলিম লীগ, ব্র্যাকেট করা ছিল, এবং তারা সকলে মিলেও মনে হয় 2% ভোট, 1% ভোট পায় নাই। আওয়ামী লীগের পরে 70-এ পূর্ব পাকিস্তান তখনকার, বা বাংলাদেশে দ্বিতীয় শক্তিশালী দল ছিল জামাত, তাদের তখন 6 to 7% ভোট ছিল। এখন পর্যন্ত জামাতের এই 6 to 7% ভোট আছে, মানে গত নির্বাচনের কথা বাদ দেন, এটা এনিওয়ে আপনারা জানেন। এর আগ পর্যন্ত যেগুলোকে আমরা নির্বাচন হিসাবে ধরি, সেগুলোতে জামাতের ভোট 6 to 7% ছিল, মানে ওই ভোটটা কমে নাই। একইভাবে আওয়ামী লীগের 25 to 40%, মানে 25 কখনোই ওরা পায় নাই, 30 to 40% যদি ধরি, আমি ধরলাম দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদিও যদি হয়, 25 থেকে 40% লোক আছে, এবং এরা কোথাও যাবে না। এদের একটা বিরাট অংশ বংশ পরম্পরায় আওয়ামী লীগ করে, বিরাট অংশ আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফিলোসফি সেটাকে সাবস্ক্রাইব করে, সে মুক্তিযুদ্ধকে সাবস্ক্রাইব করে, সে ধর্মনিরপেক্ষতাকে সাবস্ক্রাইব করে, বাঙালি সংস্কৃতিকে সাবস্ক্রাইব করে, যেখানে আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি হয় নাই, তৈরি হওয়ার আশু কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ ওই ধরনের কোনো কথা যারা আওয়ামী লীগের বাইরে থেকে বলতে চায়, এদেরকে দমিয়ে রাখার জন্য জামাত এবং তার ছোট জামাত, বিচি জামাত যেগুলো আছে, সবাই মিলে এগুলাকে দোসর, এগুলাকে স্বৈরাচার, ফেসিবাদ ইত্যাদি বলে দমিয়ে রাখার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে জামাত ঘরানার যে উগ্র ডানপন্থী যে পলিটিক্সটা, সেটা হচ্ছে অন্যকে দমন করে ফেলার একটা পলিটিক্স। তাহলে 25 থেকে 40% লোককে যদি আপনি রাজনৈতিক স্পেস না দেন, এইটার যে একটা প্রতিক্রিয়া হবে, ইমিডিয়েট হবে না। এটা সালাউদ্দিন সাহেব এবং আমি দুজনেই একমত হব, খুশির ব্যাপার, কিন্তু এটা একটা বিরাট প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া সামাল দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা কোনোটাই বিএনপির নাই। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ার মাধ্যমে এতগুলো মানুষকে রাজনীতির বাইরে ফেলে রেখে
যদি মনে করা হয় এই দেশে শান্তি আসবে, সেটা সম্ভব না, এটা বাস্তব না। এবং সেই কারণেই আমার কাছে মনে হয় বিএনপি তার নিজের স্বার্থেই ভেবে দেখা উচিত তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সালাউদ্দিন সাহেবের জোশে যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদেরকে পস্তাতে হয় কিনা। প্রিয় দর্শক, ভালো থাকেন, কথা হবে কাল।